কাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এবার ভিন্ন প্রেক্ষাপটে ফিরে এসেছে মহান বিজয় দিবস। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের মাধ্যমে বিজয়ের নতুন আরও একটি অধ্যায়ের সূচনা হয়েছে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশে। সেই বিজয়ের উচ্ছ্বাসে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামবে লাখো জনতার। ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। সেখানকার প্রস্তুতির খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ পায় বাঙালি জাতি। বাঙালির হাজার বছরের শৌর্য বীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধ সম্পূর্ণ প্রস্তুত। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শুরু হবে দিবসের আনুষ্ঠানিকতা। সশস্ত্র বাহিনীর সুসজ্জিত চৌকস দলের রাষ্ট্রীয় সালামের সঙ্গে বেজে উঠবে বিউগলে করুণ সুর। মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সর্বসাধারণের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। এ উপলক্ষে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি যেন খুব সুন্দরভাবে ভিভিআইপিগণ সুশৃঙ্খলভাবে নিরাপত্তা সহকারে এখানে এসে পুষ্প অর্পণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে বিজয়ের ৫৩তম বার্ষিকীর অঙ্গীকার হোক বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত, সুখী ও সমৃদ্ধ দেশ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। প্রতি বছরের মতো এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি। দেশের বিভিন্ন স্থানে মাঝে অব্যাহত রয়েছে কম্বল বিতরণ। মৌসুমের শুরুতেই শৈত্যপ্রবাহের কবলে পড়ে উত্তরের জনপদ নওগাঁ, মৃদু শৈত্যপ্রবাহ চলছে হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে। এই দুই জেলার শহরে এবং প্রত্যন্ত পল্লীতে এনটিভির পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে দরিদ্র ও অসহায় মানুষদের। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। শীতের তীব্রতার সঙ্গে বেড়ে চলে ছিন্নমূল খেটে খাওয়া মানুষের কষ্টের দিন। তাই তো এক টুকরো শীত বস্ত্র কিংবা কম্বলে শীত নিবারণের জন্য মানুষগুলোর এমন অধীর আগ্রহ। একটি কম্বলের উষ্ণতা যেন জীবনের সেরা প্রাপ্তি। নওগাঁ সদরের প্রত্যন্ত বক্তারপুর ইউনিয়নের চাকলাবাজার এলাকায় মানবতার হাত বাড়িয়েছে এনটিভি। শীতবস্ত্র পেয়ে প্রাণ খুলে দোয়া করলেন শীতার্তরা। কম্বলগুলো বিতরণ করা হচ্ছে, তাতে আমাদের এলাকার সকল জনসাধারণ অনেকভাবে উপকৃত হয়েছেন। কত দুঃখ কষ্ট পায় ভালো হয়েছে বাবা। বয়স্ক মানুষ, বৃদ্ধা মানুষ কেউ নাই, দিয়ে অনেক উপকার হয়েছে। কম্বল বিতরণকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ অন্যরা উপস্থিত ছিলেন। এমন উদ্যোগকে সাধুবাদ জানান অতিথিরা। এভাবে ভালোবাসার হাত যারা বাড়িয়ে দিল সেই এনটিভি কর্তৃপক্ষকে আমি আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাদের আগামী দিনের পথ চলা শুভ হোক। শীতে কাঁপছে হিমালয় কন্যা। পঞ্চগড় জেলা শিল্প একাডেমি চত্বরে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করা হয়েছে এনটিভি পরিবারের পক্ষ থেকে। এ সময় আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। আমাদেরকে ভালো লাগে, আমাকে একটা করে কম্বল এসেছে, আমি গায়ে টাকা নেই, আমি বহুত কষ্টে মানুষ হচ্ছি। আমাদের শীতার্ত কম্বল দিতেছে, এটা আমরা খুব খুশি। এ ধরনের মহৎ উদ্যোগ এগিয়ে নেওয়ার আহ্বান জানান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবাদ পরিবেশনে এবং বিনোদনের গুরুত্ব ভূমিকা পালন করে। এটির পাশাপাশি
সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসাবে তার কম্বল বিতরণ করছেন। এটা একটা মহতী উদ্যোগ। সরকারি বেসরকারি সহযোগিতার হাত প্রসার এবং বৃত্তবানরা শীতে কাতর মানুষের পাশে এগিয়ে আসবে এমন প্রত্যাশা সবার। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ডিসেম্বরের মাঝামাঝি এসে জেকে বসেছে শীত। জুবুথুবু উত্তরের জনপদ। দেশের কয়েক জেলার উপর দিয়ে বয়ে চলছে শৈত্যপ্রবাহ। এছাড়া 7 জেলার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অবস্থান করছে। ঘন কুয়াশা এবং হিমেল বাতাসে পঞ্চগড়, রাজশাহী, যশোর এবং চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় ভোগান্তিতে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। শীত ও কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এদিকে চরাঞ্চল এবং প্রত্যন্ত অনেক এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে শীত বস্ত্র না পাবার অভিযোগ হতদরিদ্র শীতার্তদের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। গত 3রা সেপ্টেম্বর 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তাকেও চ্যালেঞ্জ করা হয়। গত 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রূপপুর পাওয়ার প্ল্যান্ট এই এমবেজলমেন্টের যে তথ্যগুলো আসছে, শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী এবং সজীব ওয়াজেদ জয় তারা জড়িত ছিলেন এই $5 বিলিয়ন এমবেজলমেন্টের। এটা নিয়ে সেরকম কোনো আমরা এখনো পর্যন্ত উদ্যোগ, ইনভেস্টিগেশন বা উদ্যোগ বা ওরকম কিছু আমরা দেখিনি। এই রিটটা করার পর কোর্ট এখন একটা রুল ইস্যু করেছেন, অথরিটির কাছে একটা নিউজ পৌঁছাবে যে এটা নিয়ে আমরা সচেতন, এবং এক্ষেত্রে আই থিঙ্ক যে কোর্ট আজকে রুল জারি করার মাধ্যমে এটা নিশ্চিত করলেন যে এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন ইনশাআল্লাহ হবে। প্রায় 7 বছর পর রাজনৈতিক কোনো কর্মসূচিতে সশরীরে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 21শে ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত জানান, বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা সমাবেশে উপস্থিত থাকবেন। মহান বিজয় দিবস উপলক্ষে 21শে ডিসেম্বর এই মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করতে যাচ্ছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। 2018 সালের 4 ফেব্রুয়ারি ঢাকার লা মেরিডিয়ানে বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া। এটি ছিল তাঁর সর্বশেষ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ। রাষ্ট্র মেরামত করতে অন্তর্বর্তী সরকারের কত সময় লাগবে তা জনগণের জানার অধিকার রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রোড ম্যাপের কথা জানতে উপদেষ্টাদের কেউ অস্বস্তি প্রকাশ করলে তা হবে গণ আকাঙ্ক্ষা বিরোধী। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন রাষ্ট্র সংস্কার সহ সরকারের নানা কার্যক্রম প্রসঙ্গে। তারেক রহমান বলেন, রাষ্ট্র সংস্কার শেষ করতে কত সময় লাগবে তা জানতে জন আকাঙ্ক্ষা রয়েছে। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন? অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে। ডেঙ্গু ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি মানুষের এসব নিত্য সমস্যাও সমাধান করতে হবে। ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে। এর পাশাপাশি
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা সমাজের প্রায় প্রতিটি মানুষ, জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্য করছে না, কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত এবারে বিজয় দিবস অনেক বেশি আনন্দের, গৌরবের এবং তাৎপর্যপূর্ণ। আগামী বছরগুলোতে স্বাধীনতা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি এবং দ্বিপাক্ষিক পর্যালোচনা পদ্ধতি বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সফররত রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূস রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে বিশ্ব জনমত গঠনে পূর্ব তিমুরের সহযোগিতা কামনা করেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। ঢাকা সফররত পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা তার সফরের দ্বিতীয় দিনের শুরুতেই প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আসেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সেখানে তাকে স্বাগত জানান। প্রথমেই দুই নেতা নিজেদের মধ্যে একান্ত বৈঠক করেন। পরে পূর্ব তিমুরের রাষ্ট্রপতি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এক যৌথ সংবাদ সম্মেলনে পূর্ব তিমুর গঠনে বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে সে দেশের রাষ্ট্রপতি বাংলাদেশের সাথে তার দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন। আসছে দিনগুলোতে আমাদের দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পূর্ব তিমুর যেহেতু আগামী বছর আসিয়ানে যোগ দেবে, তাই আমরা বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করতে চাই। বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে বিশ্ব জনমত গঠনে পূর্ব তিমুর বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানান প্রধান উপদেষ্টা। পূর্ব তিমুরের রাষ্ট্রপতি আমাদের নিশ্চয়তা দিয়েছেন যে তিনি বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো ত্বরান্বিত করতে বিশ্ব জনমত গঠনে এবং আসিয়ানে বাংলাদেশের পক্ষে সমর্থন জোরদার করবেন। এর আগে রোববার সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সফররত রাষ্ট্রপতিকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল সশস্ত্র সালাম জানায়। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে 4 দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার রাতে ঢাকায় আসেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পেনশনভোগী সহ সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভাতা পর্যালোচনা এবং সুপারিশ প্রদানের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে এসব বলেন তিনি। এর আগে তার কাছে জনপ্রশাসন সংস্কারে বিএনপির সুপারিশ তুলে দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ। এ সময় শেষ 3 নির্বাচনকে বৈধতা দিতে যারা কাজ করেছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। রিপোর্ট করছেন রকনউদ্দিন। রোববার সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে সাক্ষাৎ করেন বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার বিষয়ক কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। এ সময় জনপ্রশাসন সংস্কারে বিএনপির সুপারিশ সহ একটি প্রতিবেদন তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট সচিবের কাছে। প্রশাসনে দলীয় নয়, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেবার দাবি জানান ইসমাইল জবিউল্লাহ। গত ফ্যাসিস্ট রেজিমের সময় প্রশাসনের মধ্যে যারা একেবারে উলঙ্গভাবে এই প্রশাসনের সহায়তা করে এই দেশকে একেবারে হরিলুটের একটা আড্ডাখানা করে ফেলেছিল, তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার ব্যবস্থা করা। 1, 14, 18 এবং 24 সনে যারা ন্যাক্কারজনকভাবে ভোট চুরি করেছে, জনগণের ভোটাধিকার হরণ করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করা। সেটা ফৌজদারি আদালতে হতে পারে এবং আইন মোতাবেক যে অনুষ্ঠান হতে পারে।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে জনপ্রশাসন সচিব জানান, সব সরকারি চাকুরিজীবীদের মহার্ঘ ভাতা দিতে কমিটি গঠন করা হয়েছে। ৩-৪টি বৈঠকের পরই কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হবে বলেও জানান সচিব। মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি কৌশল অথবা কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার, এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সেই ব্যাপারে সরকার একমত। চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, ও সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে। এদিকে রোববার সকাল 10টা থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরের সামনে অবস্থান নেন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অনেকেই। বঞ্চনা নিরসনে সরকার গঠিত কমিটি 764 জনকে পদোন্নতি ও আর্থিক সুবিধা দেবার সুপারিশ করলেও রোববারের মধ্যেই প্রজ্ঞাপনের দাবি জানান তারা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকারের যাদের নামে সুনির্দিষ্ট মামলা আছে এবং আত্মগোপনে আছে তাদের গ্রেফতার অভিযান আরও বিস্তৃত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর বিজয় দিবস উদযাপনে সব নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এসব বলেন তারা। রোকনউদ্দিনের আরেকটি রিপোর্ট। রোববার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পঞ্চম সভা। এ সময় বিজয় দিবস, বড়দিন ও 31st নাইট উদযাপন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 16 ডিসেম্বর বা এই 25 ডিসেম্বর 31 ডিসেম্বরে কোনো ধরনের আমাদের কাছে কোনো ধরনের কোনো খারাপ কোনো কিছু নেই। ঢাকা শহরে একটু ছিনতাই বেড়ে গেছে, এই জন্য আমরা পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছি শেষ সাথে সাধারণত ছিনতাইটা হয়, শেষ সাথে যেন পেট্রোলিংটা বাড়াই দেওয়া হয়। না না, এটা এরকম কোনো অ্যালার্মিং না। আর বিগত ফ্যাসিস্ট সরকারের দলীয় নেতাকর্মীরা যে কোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে উল্লেখ করে তা দমনে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। গ্রেফতার অভিযান আরও এক্সপার্টাইট করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, যার ফলাফল আপনারা হয়তো দেখতে পারবেন খুব দ্রুত। বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং এখনও নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন, আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন। যাদের ব্যাপারে যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। গেল বছরগুলোর মতো এবারও একই নিয়মে ও 2 ধাপে তবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। গণজমায়েত নিয়ন্ত্রণে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার সুপারিশ করতে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন, এমন তথ্য জানিয়েছেন কমিশন প্রধান সফররাজ হোসেন। তিনি আরও জানান, গ্রেফতারের নামে যাতে কেউ হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখার পাশাপাশি পুলিশ বাহিনীকে কিভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা যায় তাও বিবেচনা করা হচ্ছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলে পুলিশের নির্যাতন ও হয়রানির শিকার ভুক্তভোগীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে পুলিশ সংস্কার কমিশন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের নির্মমতা চিত্র তুলে ধরা হয়। গুলির বর্ষণ, সেদিন এই যাত্রাবাড়ির থানার চতুর্দিকে ধোঁয়ার ধোঁয়া। আমি দেখেছি সেদিন লাশের উপর লাশ। আমার ছেলের বুকে বাজে একটা গুলি লাগছে, গুলির দৃশ্যটা আছে এখানে। বাপের কাঁধে ছেলের লাশ, সেদিন পৃথিবীটা আমার মাথায় পড়ে গেছিল। জনবান্ধব পুলিশ বাহিনী গড়ার লক্ষ্যে সংস্কার প্রস্তাবগুলো গুছিয়ে নেওয়া হয়েছে। ভবিষ্যতে বাহিনীকে জনগণের বিরুদ্ধে যাতে কেউ ব্যবহার করতে না পারে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান কমিশন প্রধান সফররাজ হোসেন। এই যে রক্তক্ষয়ী যে একটা ঘটনা ঘটে গেল জুলাই আগস্টে, আমাদের টার্গেট ছিল ওটাও একটা বড় একটা ধরনের, যে এটা যদি কখনো ভবিষ্যতে আমরা চাই না এরকম হোক, বাংলাদেশে প্রাণহানি যেন না হয়। এই উদ্দেশ্যে আমাদের বড় ধরনের একটা এক্সারসাইজ করেছি এবং এই জন্য সন্তুষ্ট যেটা আমরা একটা দাঁড় করাতে পারছি। কিছুটা রাজনৈতিক কিছু ব্যাপার জড়িতই, কারণ একটা পলিটিক্যাল উইল ছাড়া আমরা তো করছি শুধুমাত্র সুপারিশ। এরপরে সুপারিশ মালাগুলো নিয়ে আমাদের বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উনি বলেছেন যে উনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তারপরে ওনার আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশন যাবেন। ইউরোপীয় মডেলের আদলে জনবান্ধব পুলিশ বাহিনী গড়ার চিন্তাভাবনার কথাও জানান কমিশন প্রধান।
এরই মধ্যে সমাজের বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করেছে পুলিশ সংস্কার কমিশন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানো হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সেই সাথে কর নীতিমালার সংস্কারের কথাও বলেন তিনি। সকালে রাজধানীর গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক সংস্কার ছাড়া নির্বাচন হলে আর্থিক স্থিতিশীলতা ফেরানো কঠিন হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এজন্য মধ্যমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা প্রয়োজনীয়তার কথা জানান তারা। এ সময় কর অব্যাহতি দেয়া হলেও নিত্যপণ্যের দাম না কমার কারণ হিসেবে চাঁদাবাজিকে দুষলেন অর্থ উপদেষ্টা। বলেন, হাত বদল হলেও চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি। I have decided to divide tax policy and tax implementation, completely separate division. আমরা নিজের মনের মাধুরী মিশিয়ে পলিসিগুলো করতে চাই না। on facts, data, তথ্য উপাত্ত based and also with our stakeholders discussion.